যখন দুজনে একা। পর্ব 15। সাফিয়া বেগম ঘরের আলো নিভিয়ে শুয়ে আছেন। আসগর সাহেব নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পর থেকে অনেক সময়ই রাতে বিভিন্ন দাওয়াত থাকে, তাই আসতে দেরি হয়। আজ সেরকমই এক দাওয়াতে গেছেন তিনি। ছোট বোন আর ছোট ভাইয়ের বউ যাওয়ার পর তিনি আর ঘর থেকে বের হননি। মনটা খুব অস্থির হয়ে আছে মাহির জন্য, রোবার জন্য। নিজের জীবনের চেয়ে বেশি এদের দুটোকে ভালোবাসেন তিনি। তার এক সিদ্ধান্তে এরা কোনো দ্বিমত না করে বিয়েতে রাজি হয়েছে। মাহি ছোটবেলা থেকেই নিজেরটা আদায় করে নিত, বরং শিহাব কম্প্রোমাইজ করে চলতো। তিনি জানতেন মাহি মন থেকে এই বিয়ে মেনে নিতে রুবার কাছ থেকে তার ভালোবাসা ঠিকই আদায় করে নিবে। আর রুবা, সে তো সারা জীবন আদর ভালোবাসা পেয়ে হারিয়ে এসেছে মাহির অধিকার বোধ। ওর পাগলামো রুবাকে মাহির কাছে নিয়েই যাবে। তিনি এরকম নিশ্চিন্ত ছিলেন, কিন্তু আজ নাহারের কথায় উনি বিচলিত বোধ করছেন। রুবা কি সত্যিই নিজের ইচ্ছার বিরুদ্ধে আপোষ করছে না তো? মাহির প্রতি একটা অবিচার তো তিনি করেছেনই। কোনো আয়োজনহীন জৌলুসহীন একটা বিয়ে করতে বাধ্য করেছেন। তখন তো পরিস্থিতি সেরকম ছিল না যে রুবাকে গয়নায় মুড়িয়ে বউ সাজিয়ে ফুলের খাট সাজিয়ে মাহির কাছে পাঠাবেন। ওদের নিজেদের মানসিক অবস্থা কি তখন এসব নিয়ে চিন্তা করার মতো ছিল? তিনি সব বুঝতে পারছেন। তিনি তবুও আজ নাহারের কথায় ওনার ভেতরটা কেমন নড়াচড়া দিয়ে উঠল। খুব অস্থির লাগছে তার, অসহায় বোধ করছেন। রুবাকে তো খুব সুখী মনে হয়, তবে কি রুবা তাকে দেখানোর জন্য তাকে সুখী করতে মাহির সঙ্গে আপোষ করছে? কিন্তু রুবা তো সেদিনও কাঁদছিল মাহির জন্য। মাহির প্রতি ওর আবেগ সাফিয়া বেগম বুঝতে পারে। তাহলে কেন আজ ওনার মন এত অস্থির হচ্ছে? মাহি বাসায় ফিরতে ফিরতে আজ রাত 11টার বেশি বেজে গেছে। নিচে বাবার গাড়ি না দেখে বুঝতে পারলো বাবাও ফেরেননি। নিচে বসে সিগারেট খাচ্ছে। যখন কুদরত এসে পাশে দাঁড়ালো, কিছু বলবে কুদরত ভাই? ভাইয়া, পাখির ঘর বানানো হয়েছে, দেখবেন না আপনি? তোমার ভাবি দেখেছে? জি, ভাবি প্রতিদিন আসে পাখির কাছে, খাওয়া দায় কথা বলেন। ভাবির পছন্দ হলেই হবে, আমি সময় পেলে দেখব এসে। জি ভাইয়া। কুদরত চলে গেল। মাহি চরম বিরক্ত হয়ে আছে। সিঙ্গাপুরের ভিসা সবারটা হয়েছে, অবাক করা বিষয় তার ভিসাটাই হলো না। বাবা মা আর রুবাকে ডাক্তার দেখাবে, কিন্তু সে ভিসা পায়নি। বাবা যদি এখন না যেতে চায় তাকে ছাড়া, তাহলে আবার বাবার ট্রিটমেন্ট পিছিয়ে যাবে। কি করবে সে বুঝতে পারছে না। সিগারেট শেষ করে আরো কিছুক্ষণ বসে রইল সে। উপরে উঠে এলো যখন, নীরব এক বাসা আজ উপরে। মা কি বাবার সঙ্গে গেছে? তাহলে তো ফোন দিয়ে জানাই মা যে রুবা বাসায় একা। বুয়া এসে পাশে দাঁড়ালো। পানির বোতল দিমু ভাইজান? না লাগবে না। মা কোথায় বুয়া? আম্মা নিজের ঘরে শুয়ে আছে, আর ভাবি নিজের ঘরে। ঠিক আছে, যাও। মাহি নিজের ঘরের দিকে রওনা হলো। খুব টায়ার্ড লাগছে। রাস্তার জ্যামটা বেশি কষ্ট দেয়। ঘরে ঢোকার আগেই শুনতে পাচ্ছে রুবার হাসির শব্দ। ঢুকে দেখে রুবা সোফায় শুয়ে টিভি দেখছে। ওকে দেখে হাসি দিয়ে উঠে বসলো। মাহি সোফায় গিয়ে বসলো। কি অবস্থা তোমার? টিভি দেখছিলাম। রুবার টিভির সাউন্ড কমিয়ে দিল। মোবাইলটা চার্জে লাগিয়ে দাও তো রুবা। কি হয়েছে? মন খারাপ তোমার? রুবা প্রশ্ন করলো। কেন, দেখে মনে হচ্ছে মন খারাপ? না, অন্যদিন রুমে ঢুকে আমাকে দেখে স্মাইল দাও, কিন্তু আজ দাওনি, তাই মনে হলো। ও আচ্ছা,
টায়ার্ড লাগছে। রুবা, আমার কি শরীর খারাপ? না তো, সন্ধ্যায় খালামণিরা চলে যাওয়ার পর ঘুমাচ্ছেন, তাই আমি আর ডাক নাই। কেন, তোমাকে কিছু বলেছেন? আমি দেখে আসি। একটু অপেক্ষা করো, আমিও যাব, একসঙ্গে যাই। রুবা মাহির ঘাড় ম্যাসেজ করে দিতে নিল। থ্যাঙ্কস রুবা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, তুমি ডিনার দিতে বলো। ঠিক আছে। মাহি উঠে গেল। মাহি মায়ের রুমের দরজায় নক করছে। মা, আসবো? এসো মাহি। সাফিয়া বেগম ঘরের আলো জ্বালালেন। কি খবর মা, তোমার শরীর খারাপ? না, শরীর খারাপ না, এমনি শুয়েছিলাম। তুমি কখন এলে? আমি কিছুক্ষণ আগেই এলাম। কিন্তু মা, তুমি তো কখনো এই সময় শুয়ে থাকো না। তোমার কি মন খারাপ তাহলে? মাহি সোফায় গিয়ে বসলো। না মাহি, সেরকম কিছু না, তুমি শুধু শুধু চিন্তা করো না। তাহলে চলো ডিনার করি মা। যাও তুমি, আসছি আমি। মাহি উঠে দাঁড়িয়ে বলল, এসো মা। রুবা ডিনার দিচ্ছে বলে মাহি রুম থেকে বের হয়ে হচ্ছে যখন সাফিয়া বেগম মাহিকে ডাকলেন। মাহি, একটু এদিকে এসো তো বাবা। মাহি বিছানায় মায়ের পাশে গিয়ে বসলো। তার একটু অবাক লাগছে মায়ের গলাটা শুনে, কেমন যেন ঠান্ডা গলায় কথা বলছে। মা, কি হয়েছে মা? মাহি, আমাকে একটা কথা বলবে? বলো মা, তার আগে বলো তোমার কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? আমি ঠিক আছি। তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি রুবার সঙ্গে সুখী তো? মাহি মায়ের কাছ থেকে হঠাৎ এই প্রশ্ন শুনে খুব অবাক হলো। মা, এই কথা কেন বলছো তুমি? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও মাহি। মাহি মায়ের হাত ধরলো। মা, আমি রুবাকে নিয়ে হ্যাপি। তুমি এসব প্রশ্ন কেন করছো? আমি বুঝতে পারছি না। আমাকে খুশি রাখতে তুমি বা রুবা কম্প্রোমাইজ করছো না তো? না মা, আমরা কেউই কম্প্রোমাইজ করছি না। তুমি রুবাকে চেনো না। রুবা তোমার সঙ্গে অভিনয় করতে পারবে। ছোটবেলা থেকেই তোমার নিজের বিয়ে নিয়ে অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার কষ্ট হচ্ছে। আমার ছোট ছেলেটার জীবনটা আমি কম্প্রোমাইজের খাতায় লিখে দিলাম, কোনো আয়োজন করিনি। এমনকি রুবাকে তোমার সামনে একটু সাজিয়েও পাঠাইনি। যে তুমি কখনো কম্প্রোমাইজ করতে না, সেই তোমাকে জীবনের সবচেয়ে বিশেষ একটা অধ্যায়ে পুরোই কম্প্রোমাইজ করিয়ে দিলাম। এক অন্ধকার রাতে আমার ছেলেটা নিজের নতুন জীবন শুরু করলো। কোনো আলোয় জ্বালিয়ে দিলাম না ওর জন্য আমি। তোমার তো এটা পাওনা ছিল না মাহি। সাফিয়া বেগম এর চোখ দিয়ে পানি পড়ছে। মাহি উঠে মায়ের সামনে দাঁড়ালো। কি হয়েছে মা, হঠাৎ আজ তুমি এই কথা বলছো? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না মাহি, তোমাদের দুজনকে নিয়ে খুব চিন্তা হয়। মা, আমার আর রুবার বিয়ে যে পরিস্থিতিতে হয়েছে, সেই পরিস্থিতিতে তোমার কি কোনো আয়োজন, কোনো উল্লাস করার কথা ছিল, উপায় ছিল? বলো। আমি এত কম্প্রোমাইজ, মানিয়ে নেওয়া, এত কিছু ভাবিনি। তখন তুমি আমাকে বিয়ে করতে বলেছ রুবার জন্য, আমাদের সবার জন্য বিয়েটা দরকার ছিল, তাই বিয়েটা করেছি। তারপর এই বিয়ের উদ্দেশ্য ছিল রুবাকে স্বাভাবিক জীবন দেওয়া। আমি সেই চেষ্টা করেছি, এবং এক পর্যায়ে মা, আমি রুবাকে ভালোবাসাতে শুরু করেছি। এবং তুমি তো আমার চেয়ে বেশি রুবাকে চিনো। রুবার চোখে মুখে কি আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ না মা? সাফিয়া বেগম মাথা নাড়লেন। তাহলে মা, আর বউ সাজা বা বর বেশে লোকজন খাইয়ে বিয়ে করতেই হবে এমন তো কথা নেই। অনেক বিয়েই তো হুট করে হয়ে যায়, আর বিবাহিত জীবনের সুখটাই বড় মা। আমার বাড়ির
দেয়াল আলো করার দরকার কি, যেখানে আমার ঘর আলো হয়ে আছে মা, এবং সেটা তুমি করে দিয়েছো রুবাকে দিয়ে। আয়োজন, উল্লাস করা, খরচ করা, এসব কি কোনো ম্যাটার করে? সাফিয়া বেগম ছেলের মাথায় হাত রাখলেন। মা, তুমি রিয়া আপুর বিয়ের আয়োজন দেখে এরকম ভাবছো তাই না? আমার মনে কোনো কষ্ট নেই মা, প্লিজ তুমি এসব ভেবে কষ্ট পেও না। এখন চলো তো খেতে যাই। তুমি যাও, আমি আসছি। মাহিমাকে জড়িয়ে ধরলো। প্লিজ মা, এসব সিলি বউ সাজা, বিয়ে বাড়ি সাজানো, এসব নিয়ে মন খারাপ করো না। আমি তো ছোট থাকতে বলতাম 3টা বিয়ে করব, একজন তোমার সেবা করবে, একজন দাদির সেবা করবে, আর একজন আমার সেবা যত্ন করবে। তাহলে কি এখন 3টা বিয়ে করতে হবে আমাকে? মাহি হো হো করে হেসে উঠল। সাফিয়া বেগম হেসে উঠলেন। তোমার দাদিকে এই কথা বলতে তুমি মাহি? জানি তো মা, দাদি বড় হওয়ার পরও এই কথা মনে করিয়ে দিত আমাকে। আমি বলতাম দাদি অবশ্যই আমি এই 3 বিয়ে করব, মাকে একটু রাজি করাবেন আপনি। দাদি খুব মজা পেত। তুমি তোমার দাদির আদর বেশি পেয়েছো। এখন চলো মা, অনেক রাত হয়ে যাচ্ছে। তুমি যাও, আমি আসছি মাহি। মাহি মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। মাহিমন এমনিতেই ভিসানা হওয়ার জন্য খারাপ ছিল, এখন মায়ের কথা শুনে আরো খারাপ হয়ে গেল। বিয়েটা শুরুতে তার জন্য কম্প্রোমাইজই ছিল, কিন্তু একটা সময় রুবার প্রতি দায়িত্ব পালন করতে গিয়েই রুবাকে ভালোবাসা শুরু করে। তার উপর রুবার নির্ভরশীলতাগুলো যত বেড়েছে, সে তত রুবার প্রতি দুর্বল হয়ে গেছে। রুবার কষ্টগুলো, রুবার ছেলে মানুষগুলো তাকে রুবার কাছে নিয়ে গেছে। একটা মানুষের সঙ্গে দিনরাত কষ্ট আনন্দ ভাগাভাগি করতে করতেই একটা সময় তার উপর নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। কিন্তু রুবার তো কষ্টটা অন্য ছিল। শিহাবের স্মৃতির এত কাছাকাছি থেকে মাহি যদি অধিকারবোধ নিয়ে এগিয়ে না যেত, তাহলে কখনোই সে পারতো না মাহির কাছে আসতে। আজ রুবাও মাহিকে ভালোবাসে, যদিও সে মনের দেয়াল টপকে আর এগিয়ে আসতে পারছে না এখনো। এতে কোনো সমস্যা তো হচ্ছে না। রুবা আজ না হোক কাল, কাল না হোক পরশু আসবেই। এখানে বসে আছো কেন তুমি? খেতে এসো। রুবা কখন পাশে এসে দাঁড়িয়েছে, মাহি টের পায়নি। চলো, মা এসেছে, মা অপেক্ষা করছে তোমার জন্য। ওরা খেতে বসেছে। সাফিয়া বেগম এর মনটা এখন ভালো হয়েছে। মাহির সঙ্গে কথা বলে খুব হালকা লাগছে। মা, আপনার শরীর খারাপ ছিল, আমি গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন, তাই ডাকি নাই। না রুবা, এমনি শুয়েছিলাম। শরীর খারাপ লাগলে আমি তোমাকে বলতাম। মাহি চুপচাপ খাচ্ছে, কোনো কিছুই তার ভালো লাগছে না। খেয়ে উঠে মাহিকে বলে নিজের রুমে চলে এলো। তার খুব অস্থির লাগছে। বাবা মা কে বলতে হবে সে ছাড়াই যেতে হবে তাদের। বাবার চিকিৎসার কোনো দেরি করতে চায় না সে। এখন রাজি হয়েছে বাবা, আবার কখন পিছিয়ে যায় তার ঠিক নেই। রুবার জন্য কিছু মনটা খারাপ লাগছে। কিভাবে থাকবে রুবাকে ছাড়া এই কয়টা দিন? রুবাই বা থাকবে কিভাবে? এক রাত নিঝুমদের বাসায় গিয়েই থাকতে পারিনি, আর দেশের বাইরে গিয়ে থাকবে কিভাবে? মাহি দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় উপর হয়ে শুয়ে এসব কথাই ভাবছিল সে। রুবা রুমে ঢোকে, ভেবেছে মাহি ঘুমিয়ে গেছে। ও খুব সাবধানে শব্দ না করেই লাইট নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মাহির খুব ঘুম পাতলা, একটু শব্দ হলেই ভেঙে যায়। তাই মাহি ঘুমিয়ে গেলে সে খুব সাবধানে হাঁটাচলা করে। রুবা, ও তুমি ঘুমাওনি? না, জেগেই ছিলাম।
মাহি, তোমার কি হয়েছে বলো তো? বাসায় আসার পর থেকেই দেখছি চুপচাপ, খাওয়ার সময়ও কোনো কথা বললে না কারো সঙ্গে। কি হয়েছে? মনটা সত্যিই খারাপ আমার। রুবা উঠে বসলো। কেন, কি হয়েছে? আমাকে ছাড়া কয়টা দিন থাকতে পারবে না তুমি? তুমি কোথায় যাচ্ছ? রুবা অবাক হয়ে গেল। আমি না, তুমি যাচ্ছ মা আর বাবার সঙ্গে সিঙ্গাপুরে। আর তুমি? আমার ভিসা হয়নি। কেন? এমনি। তোমাকে ছাড়া কিভাবে যাব? সেটা সমস্যা না, বাবা আছে। বাবা তোমাদের খেয়াল রাখতে পারবে। এখন না গেলে বাবা যদি পরে আর না যেতে চায়। তাই আমার ভিসা কবে হবে তার জন্য পোস্টপোন করতে চাইছি না। রুবা চুপ করে রইল। কি বলবে সে বুঝতে পারছে না। তোমার ডাক্তার দেখানোটাও জরুরি, তাই যাও বাবা মায়ের সঙ্গে। রুবার মনটা খারাপ হয়ে গেল। একটা কষ্ট বুকের কাছে দলা পাকিয়ে উঠল। ওর চোখ ছলছল করছে। মাহি ওর দিকে তাকিয়ে বলল, তোমার কি মন খারাপ হচ্ছে? না, আমি অনেক আনন্দ পাচ্ছি। রুবা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এই বোকামে, 8-10 দিনের ব্যাপার মাত্র। আর আমাদের প্রতিদিন ভিডিও কলে দেখা তো হবেই। ঠিক আছে, ঘুমাও এখন, বলে রুবা পাশ ফিরে শুয়ে পড়ল। মাহি ওর মুখ টিপে হাসল। রুবার গালের সঙ্গে গাল চেপে ধরল। তোমার যে রাগও আছে আজকে দেখলাম রুবা। মাহি বলল, আমি কিন্তু একটা জিনিস জানি, বলবো কি? এদিকে তাকাও রুবা। রুবা পাশ ফিরল। একদিক থেকে ভালোই হলো, আমার থেকে কয়েকদিন দূরে থাকলে। সিঙ্গাপুর থেকে আসার পর তোমার আমার লাইফটা চেঞ্জ হয়েও যেতে পারে। কি চেঞ্জ হবে এখন বলবো না, তখন কথাটা মিলিয়ে নিও। মিসেস মাহির আজগর। মাহি রুবার গাল টিপে দিল। মাহি চোখ বন্ধ করলো। মন মেজাজ সব খারাপ। রুবা আর কোনো কথা বলছে না। ওর মনটা সত্যি খুব খারাপ লাগছে। মাহিরও কিছুই ভালো লাগছে না। রুবা হঠাৎ বলল, আচ্ছা, আমাকে ছাড়া তোমার খারাপ লাগবে না? বাসাটা খালি থাকবে, তুমি কিভাবে থাকবে? মাহি দীর্ঘশ্বাস ফেলল। থাকতে হবে রুবা, আমি হসপিটালে ব্যস্ত হয়ে থাকব। আমাকে নিয়ে চিন্তা করো না। সাফিয়া বেগম বুঝতে পারছেন না কি করবেন। মাহি তাদের সঙ্গে যাবে না এমন নয় যে তিনি আর মাহির বাবা একা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না। ছেলেরা পড়াশোনার জন্য বরং তাদের সঙ্গে যেতে পারতো না। সারা জীবন তিনি এবং মাহির বাবা একই দেশের বাইরে গেছেন বিভিন্ন কাজে। কিন্তু আজ মাহিকে রেখে একা তারা তিনজন সিঙ্গাপুর যাবেন শুনে মনটা কেমন খসখস করছে। মাহি কেন কোনোভাবেই শুনতে রাজি না তার ভিসা হওয়ার অপেক্ষায় করে বসে থাকা। মাহি সব সময় তার কথা মানিয়েই ছাড়ে তার বাবাকে। আগামী 3 দিনের মধ্যেই হয়তো যাচ্ছেন ওনারা। মাহি তো তাই বলল। শিহাব চলে যাওয়ার পর মাহি আর রুবাকে দেখে দেখেই বেঁচে থাকার শক্তি পান। মাহিকে রেখে দেশের বাইরে যেতে ওনার খুব কষ্ট হচ্ছে। রুবাও নিশ্চয়ই খারাপ লাগছে, কিন্তু মাহি কারো কথা শুনবে না। মা, আপনার ছেলের জন্য দই পুডিং বানাই। রুবা পাশে এসে দাঁড়ালো সাফিয়া বেগমের। যা খুশি বানাও, আমি মাহির ওপর রাগ করে আছি। কেন মা? বললাম ওর ভিসা হোক, তারপর যাই সবাই একসঙ্গে। ও শুনতেই চাইছে না আমার কথা। কিছু কিছু বিষয়েও এত জিদ করে, কারো কথা শুনতে চায় না। রুবা, তুমি একবার বলে দেখো তো মাহিকে, আমার মনটাই টানছে না। মা, লাভ নেই, আপনার মাহি অনেক জিদি। ও যখন বলেছে আমাদের যেতে হবে তখন আমাদেরই যেতেই হবে। সাফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল।
বিকালে মাহি বাসায় ফিরে এলে রুবা বলল, মা আমার উপর রাগ করেছে। মাহি হেসে বলল, কেন কেন আবার? তুমি জেদ করছো তাই? মাহি হেসে দিল, আচ্ছা সেই জন্য রাগ হয়ে আছে। আমি তো মায়ের রাগ আরো বাড়িয়ে দেওয়ার কাজ করে এসেছি। কি করেছো? ট্রাভেল এজেন্ট তোমাদের টিকিট কনফার্ম করেছে, সেই খবর নিয়ে এসেছি। তোমরা পরশু দিনের পর দিন সকালে রওনা হচ্ছ। ও আচ্ছা। রুবা একটু থমকে গেল। রুবা আমার কাছে এসো। মাহি রুবার হাত ধরে পাশে বসালো। দেখো মা, আর তুমি মন খারাপ করছো আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের কি ধারণা আমার তোমাদের সঙ্গে যেতে ইচ্ছে করছে না? কিন্তু ভিসা হয়নি, আমাকে তো আর ভিসা ছাড়া ঢুকতে দিবে না চেঙ্গি এয়ারপোর্টে। আমরা কিছুদিন পরে যেতে পারতাম। যেতে পারতাম, কিন্তু তখনও ছুটি নিয়ে ঝামেলা হতে পারে, আমার পিছিয়ে যেতে পারে তখন। বুঝতে পেরেছি। রুবা তুমি মন খারাপ করো না, সিঙ্গাপুর থেকে আসো। তোমাকে বলেছিলাম না আমি আর তুমি গ্রিস আর নরওয়ে যাব? তখন দেখা যাবে। আমার ভিসা হচ্ছে না, রুবা বলল। না হলে নাই, আমি ছুটি নিয়ে তোমাকে নিয়ে কোনো জঙ্গলে চলে যাব কিছুদিনের জন্য। না বাবা, আমার জঙ্গল খুব ভয় করে, সাপ পোকামাকড় আর যোগ থাকে জঙ্গলে। তোমার জঙ্গল ভয় করে, থান্ডারিং ভয় করে, যোগ ভয় পাও, আর কি কি ভয় পাও? একবার কি হয়েছিল জানো? সিলেটে চা বাগানে ঘুরতে গিয়ে আমার পায়ে যোগ কামড় দিয়ে বসেছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ভয়ে। আব্বা তো অস্থির হয়ে গিয়েছিল। সিরিয়াসলি সেন্সলেস হয়ে গিয়েছিলে। হুম এখনো ভাবলে শরীর ঘিন ঘিন করে ওঠে। মাহি হাসছে। আচ্ছা যাও, যাব না জঙ্গলে। তুমি বুঝলে একটা ফার্মের মুরগি রুবা, ওই যে ছোট ছোট ব্রয়লার বাচ্চাগুলো থাকে না, হিট দিয়ে রাখতে হয়, খুব সেনসিটিভ। আগে তোমার আব্বা আর আম্মা তোমাকে মুরগির বাচ্চার মতো রাখছে, এখন আমার মা। মাহি হো হো করে হাসছে। কি মুরগির বাচ্চা? তুমি এটা বলতে পারলে? আর তুমি কি করো? একা যেতে দিয়েছিলে তানহা মানহার সঙ্গে শপিংয়ে, মুরগির বাচ্চা দেখেই যেতে দেইনি। আমার মুরগির বাচ্চা যদি কোনো শেয়াল নিয়ে যায়? হা হা, ভেরি ফানি। এখন চলো, মার সঙ্গে কথা বলো, মার মন খুব খারাপ। ঠিক আছে চলো। সাফিয়া বেগম নিজের ঘরে বসে আলমারি গোছাচ্ছেন। মা আসবো, এসো। রুবা বলল, তোমার মন খারাপ? আমি ঠিক আছি মাহি। তোমাদের ফ্লাইট কিন্তু পরশু দিনের পরদিন সকালে মা। ঠিক আছে, আমি গোছগাছ শুরু করছি। মা খুব বেশি রাগ করে আছো? প্লিজ মা, তুমি তো আমাকে বোঝার চেষ্টা করো। মাই ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন তোমার বাবার সব ট্রিটমেন্টের কাগজপত্র আর রোবার গুলো গুছিয়ে দাও। তুমি যেহেতু যাচ্ছ না, সব আমাকেই গুছিয়ে নিতে হবে। ঠিক আছে মা, আমি সব তোমাকে রেডি করে দিচ্ছি। মাহি রুম থেকে বের হয়ে যাচ্ছে, মা ডেকে বলল, মাহি একটু রুবাকে পাঠিয়ে দাও তো। ঠিক আছে মা। রুবা শাশুড়ির ঘরে ঢুকলো। মা ডাকছেন, রুবা এদিকে এসো, তোমাকে কিছু জিনিস দিব, তোমার জন্যই রাখা ছিল আমার কাছে। কি মা? বসো আমার সামনে। এই বক্সে একটা টিকলি আছে, এটা আমার শাশুড়ির পুরনো ডিজাইনের, আর এই বক্সে আরো দুটো গোলাপ বালাগুলোর ওনার, আর এইগুলার সীতাহার, এটা আমার বিয়ের সময়ের। আর এই যে 8টা চুড়ি, সবচেয়ে সুন্দর একটা জিনিস দেই, এই যে খোপার কাটাটা দেখছো সোনার, এটাও
তোমার দাদি শাশুড়ির এই সব গয়না রাখো। কি করব এগুলো দিয়ে মা? এগুলো মাহির বউয়ের জন্য রেখেছিলাম। এগুলো তো মাহির বউ হিসেবে তোমারই প্রাপ্য, তাই না? মাহি তার দাদির খুব আদরের নাতি ছিল। তিনি তার গয়না মাহির বউয়ের জন্য একদম বলে রেখে গেছেন যে দিতেই হবে। আমার দায়িত্ব ছিল তোমাকে দেওয়া, আজ দিয়ে দিলাম। আমাকে তো কম গয়না দেননি আপনি। আর কেন মা? আর কাকে দিব রুবা? আমার যা আছে মরে গেলে সেটাও তোমার, হাসলেন সাফিয়া বেগম। এখন আপনার কাছে রাখেন, কোনোদিন লাগলে চেয়ে নিব। না, একদিন তুমি সব গয়না পড়বে, আমি দেখব। আগে যা দিয়েছি সেগুলো না, আজ যা দিলাম মাহির বউ হিসেবে যা দিলাম। ঠিক আছে মা, সিঙ্গাপুর থেকে আসার পর আপনাকে মাহির বউ সেজেই দেখাবো। মনে মনে রুবা বলল, একদিন আপনার মাহির জন্যেও যে বউ সাজতে হবে আমার। যখন যাও মাহিকে নিয়ে দেখাও এগুলো। ঠিক আছে মা, বলে রুবা শাশুড়ির রুম থেকে বের হয়ে এলো। রুবা রুমে গিয়ে মাহিকে সব দেখতে দিল। মাহি হেসে বলল, আমি এগুলো দেখে কি করব? মা বলল দেখাতে। ঠিক আছে, দেখলাম। রুবা, এখানে কিন্তু তিনজনের গয়না, সব তুমি একাই দখল করো না। তিনজনকে? আমার তিন বউ মানে? আমি আমার দাদিকে কথা দিয়েছিলাম তিনটা বিয়ে করব। এক দাদির জন্য, একটা মায়ের জন্য, একটা নিজের সেবার জন্য। আমি কোনজন? তুমি মায়ের আহ্লাদে, তুমি মায়ের জন। ঠিক আছে, ঠিক আছে, বেঁচে গেলাম। তোমার সেবা যত্ন আর করতে হচ্ছে না। এখন আমার সব ফোকাস মা এবং ওয়ানলি মা। রুবাকে বলে, তোমার বুদ্ধি নাই? এত বুদ্ধি তোমার? কি দারুণ কথা বললে। কেউ বলে নাই বুদ্ধি নাই, তুমি বললে শুধু। রুবা হাসলো। আমার ভাগেরটা রেখে দিচ্ছি তুলে, বাকি দুইজনেরটা তুমি গুছিয়ে রাখো, কি বলো? মাহি হাসতে হাসতে বলল, মাপ চাই তোমার কাছে রুবা, আমার ভুল হয়ে গেছে। আর বলবে কোনোদিন এমন কথা? কোনোদিন না, এই যে কানে ধরলাম। 2 দিন চোখের পলকে চলে গেল। রুবাদের ফ্লাইট সকালে ছিল, যেটা সেটা পিছিয়ে দুপুরে হওয়ার ঝামেলা হয়ে গেল। মাহি এয়ারপোর্টে তো যেতেই পারছে না। সকালে তার হসপিটালে যাওয়াটাও জরুরি হয়ে গেল, 2টা ওটি থাকাতে। তার মানে রুবা এবং বাবা মা যাওয়ার আগেও থাকতে পারবে না সে। মাহির প্রচণ্ড মন খারাপ, কিন্তু সে কাউকে এটা বোঝাতে চাইছে না। রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় পানি জমবে থাকবে, প্রচণ্ড জ্যাম। একটা বিরক্তিকর দিনের শুরু হবে কালকে। উফ। রুবা নিজের জিনিস গুছিয়ে নিচ্ছে। তার মনটা খারাপ খুব, কিন্তু সে মাহির সামনে খুব নর্মাল বিহেভ করছে। এরকম অভিমান করে সে মাহির সঙ্গে নর্মাল থাকার চেষ্টা করছে। মনে মনে রুবা ঠিক করেছে মাহির সামনে সে ইমোশনাল হবে না। মাহি টিভি দেখতে দেখতে রুবাকে খেয়াল করছে। তোমার গোছগাছ শেষ রুবা? শেষ হলে আমার পাশে একটু বসবে। রুবা মনে মনে বলল, না, বসবো না। মুখে বলল, হাতের কাজ শেষ করি আগে। ঠিক আছে, বুঝলে রুবা, তোমাদের কালকে কিন্তু অনেক আগে আগে বের হতে হবে। যে বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি থাকবে। এয়ারপোর্ট রোডে এখন অনেক জ্যাম থাকে। রুবা শুধু বলল হুম। রুবা মাহির সঙ্গে একটু দূরত্ব রেখেই সোফায় এসে বসলো। এত দূরে বসলে কেন? কাছে এসে বসো। বলো, শুনতে পাচ্ছি এখান থেকে। ও আচ্ছা, এখনো রেগে আছো? কালকে চলে যাবে আর এখন এতটা রাগ? মাহির ওর পাশে এসে বসলো। শোনো, তুমি যাচ্ছ, আমার কষ্ট লাগছে না। আমার কত প্ল্যান ছিল
দুজন ঘুরবো, শপিং করব, কত আনন্দ করব, কিন্তু ভিসা হয়নি, তাই যেতে পারছি না। এটা মেনে নিতে হবে এখন রুবা। রুবার চোখে পানি চলে আসলো। ঠিক আছে, মেনে নিলাম ভিসা হয়নি, তাই তুমি যেতে পারছো না, কিন্তু এটা মেনে নেই কিভাবে যে। তুমি বলতে পারতে রুবা তুমি যাবে না, তুমি থাকবে। একবার মনে রাখতেই না হয় বলতে মাহি। মন খারাপ রাখার জন্য বলতে পারতাম, কিন্তু আমি চাইছি তুমি চাও তোমার একটা ভালো ট্রিটমেন্ট হোক। এই ট্রিটমেন্টটা কি তোমার সঙ্গে গিয়ে করানো যেত না পরে কখনো? যেত রুবা, কিন্তু আমি তোমাকে পারফেক্ট দেখতে চাই। রুবা দীর্ঘশ্বাস ফেলল। প্লিজ রুবা, যাওয়ার আগে মুডটা ঠিক করো, কালকে চলে যাবে। আর আজ তোমার মুখটা কালো দেখতে ভালো লাগছে না আমার। রুবা মুড ঠিক করার চেষ্টা করলো। মাহি অন্য দিনের চেয়ে অনেক সকালে ঘুম থেকে উঠল। রুবার ঘুমন্ত মুখটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। মনে মনে বলল, তুমি আমার উপর রাগ করে আছো জানি রুবা। তুমি ডাক্তার সুরাইয়া ম্যামের কাছে যে ইচ্ছে প্রকাশ করেছিলে একদিন, তার জন্য হলেও তো আমার তোমার যাওয়া উচিত। মাত্র তো কয়টা দিন। মাহি উঠে হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে গেল। অন্য দিনের চেয়ে আজ একটু আগে আগে যাচ্ছে হসপিটালে। একে তো লাগাতার বৃষ্টি হচ্ছে, তার উপর অফিস টাইমের জ্যাম শুরু হয়ে যাবে। রুবা ঘুম ভেঙে চুপচাপ শুয়ে আছে। গুড মর্নিং রুবা। মাহি খুব সুন্দর করে হাসলো। গুড মর্নিং। তুমি এখনই বের হয়ে যাবে? এখনই না, আরও কিছুটা সময় আছে, তারপর যেতে হবে। আমি তোমার ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। না, তোমার কিছু করা লাগবে না, তোমার সঙ্গে দরকারি কথা আছে। কি? উঠে এসো রুবা বেড থেকে। মাহি রুবার দুই হাত ধরলো। রুবা, তুমি আমার কাছে প্রমিস করো কেন? কোনো পাগলামি করবে না ওখানে, মানে বলতে চাইছি তুমি যা খুশি করে ফেলবে না। তোমাকে নিয়ে আমি খুব টেনশনে থাকবো। বাবা মায়ের সঙ্গে ছাড়া হোটেলের বাইরে যাবে না। মাহি, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার ভাইয়ের সঙ্গে অনেকবার দেশের বাইরে গেছি, তখন বিভিন্ন সময় একা শপিংও করতে বের হয়েছি। আমি জানি তুমি গেছো একা শপিংয়ে, কিন্তু আমি টেনশনে থাকবো এখানে, সেটার কি হবে? তাই আমার জন্য প্লিজ তুমি মায়ের সঙ্গে সঙ্গে থাকবে। যত খুশি শপিং করো, সমস্যা নাই, আমার কার্ড নিয়ে যাও। শুধু একটা কথা, একা যাবে না। রুবা হাসলো। ঠিক আছে, তুমি টেনশন করো না। মাহি জড়িয়ে ধরে বলল, ভালো থেকো, তোমাকে খুব 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 মিস করব। হুম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম না আমার, রুবাকে মিস করব। মাহি হাসলো। আমি ফোন রিসিভ না করলেও তুমি মেসেজ দিবে। বাসা থেকে বের হওয়ার সময়ও অবশ্যই টেক অফের আগে। সাফিয়া বেগম আর আসগর সাহেব চা খাচ্ছিলেন। মাহি মায়ের পাশের চেয়ারে এসে বসলো। আজ এত আর্লি যাচ্ছ মাহি? আমার ওটি আছে বাবা, তুমি টেনশন করো না মাহি, আমরা সবাই ঠিক থাকবো। তোমার মা আর রুবা আমার রেসপন্সিবিলিটি। আমি জানি বাবা। মা, রুবাকে একটু নজরে রেখো, একা বের হতে দিবে না প্লিজ। মাহি, রুবার যথেষ্ট বুদ্ধি আছে, অনেক বুদ্ধি, এবং সেটা নিয়ে বেশি টেনশনে থাকতে হয়। মাহি, তুমি নিজের খেয়াল রেখো প্লিজ, সাফিয়া বেগম বলল। মাহির গাড়ি যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছে, রুবা দোতলার করিডোরে দাঁড়িয়েছিল। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। তার মোবাইলে মেসেজ এসেছে, যেতে যেতেও ফিরে আসবার বাহানা কুড়াই, স্মৃতিগন্ধা, অচেনা সন্ধ্যা তোমাতে উড়াই, মিস ইউ অ্যান্ড লাভ ইউ রুবা। রুবা দীর্ঘশ্বাস ফেলল। সাফিয়া বেগমরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেছে। মাহিকে ফোনে পাওয়া যায়নি। রুবা মেসেজ পাঠিয়ে দিল, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে। ওয়েদার ফরকাস্ট বলছে আগামী 2 থেকে 3 দিন এরকম লাগাতার বৃষ্টি থাকবে। দুপুর 2টায় সিঙ্গাপুর
এয়ারলাইন্সের ফ্লাইট আশা করা যায় টাইমলি ছাড়বে। রাত 10:30 বাজে। মাহির আজ বাসায় ফিরতে ইচ্ছে করছে না। বাসা পুরো খালি। এরকম খালি বাসায় আগে থেকেছে অনেকবার, কিন্তু এখন কেন জানি খালি বাসায় ফিরতে কষ্ট লাগছে। ওরা সবাই বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা নাগাদ পৌঁছে গেছে সিঙ্গাপুর। মায়ের সাথে কথা হয়েছে, রুবা রাতে কথা বলবে মা বলল। ম্যাডাম রুবা মন খারাপ করে আছে, স্বাভাবিক। কয়দিনে সে মনে মনে প্ল্যান করে ফেলেছিল এনজয় কি করবে, কিন্তু ভিসা না হওয়ায় মাহির হাতে কিছুই করার ছিল না। রুবাকে সে যেতে নাও দিতে পারতো, কিন্তু যাওয়াটা তো জরুরি ছিল। এই তো আজ দিনটা চলে গেল। এভাবেই 7টা দিন চলে যাবে। মাহি গাড়ি রাস্তার পাশে দাঁড় করালো। সিগারেটের প্যাকেট কিনতে ভিজে ভিজেই পাশের দোকানে ঢুকলো। বাসার নিচে এসে আজ আর সিগারেট ধরালো না। রুবার খারাপ লাগবে বলেই সে নিচ থেকে সিগারেট শেষ করে উপরে যেত। আজ তো রুবাই বাসায় নেই। উপরে এসে দেখে বুয়া দুজন মোড়ায় বসে লিভিং রুমে টিভি দেখছে। ফরিদা বুয়া তার কাছে দাঁড়ালো। আপনার খাওয়া দেই ভাইজান। আমি বাইরে খেয়ে নিয়েছি বুয়া, তোমরা খেয়েছো? আমার কিছু লাগবে না, তোমরা রেস্ট করো। মাই নিজের ঘরের সামনের করিডোরে এসে বসলো। শরীর ভিজে গেছে, ভেজা কাপড় এখানে বসতে তারপরেও ভালোই লাগছে। ঘরটা তো ভেতরে ফাঁকা। বিয়ের পর এই প্রথম রুবাকে ছাড়া ঘরটাতে থাকতে হবে কিছুদিন। ঘরে ঢুকে রুবাকে দেখবে না ভেবে বুকের ভেতর চিনচিন করছে কেমন। ওর ছুটোছুটি নেই, শান্ত একটা ঘর। মাহির রুবাকে নিয়ে ভাবতে ভালো লাগছে, কিভাবে বিয়েটা হয়ে গেল। এক বিয়েই যে তার ভেতরে এতটা পরিবর্তন এনে দিবে সে নিজেও ভাবেনি কখনো। প্রথম রাতে রুবার হাতটা টেনে যখন মায়ের দেওয়া চুড়ি পরাতে নিয়েছিল, রুবা কবুতরের মতো কাঁপছিল ও ভয় পাচ্ছিল। যখন প্রথম আর চোখে রুবা তাকে দেখতো, এই ব্যাপারটা তার খুব ভালো লাগতো। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিত। মাহি হাসলো ভেবে কিভাবে দিনগুলো চলে গেল। আজ রুবার কাছে টেনে নিতে ইচ্ছে করে খুব। রুবার গায়ের মিষ্টি ঘ্রাণটা তাকে কাঁপিয়ে দিয়ে যায়। রুবার ঘুমন্ত মুখটা দেখলে ওর বুকে খুব শান্তি লাগে। মনে হয় পৃথিবীতে কোনো ঝামেলা নেই, কোনো নৈরাজ্য নেই। রুবার ছেলে মানুষগুলো ওকে বিচলিত করে, কিন্তু ভালো লাগে তার। পাগল একটা। ওর নিজের জীবনে এতটা সুখ নিয়ে রুবা আসবে সে ভাবেনি কখনো। যেদিন রুবাকে প্রথম বুকে জড়িয়ে ধরে ওর পাগলামিটা আটকানোর চেষ্টা করছিল, ওর খামচি কিল ঘুষি খাচ্ছিল, তখনই কে একটা যেন ওর বুকের ভেতরে ঢুকে যাচ্ছিল হাজার হাজার রক্তকণিকার সঙ্গে। এরকম অনুভূতিকে কি বলে সে জানে না। আজ সেই সময়টার কথা ভাবতেও কেমন জানি শিহরণ লাগে। মায়ের মোবাইল বাজছে। রুবাই হবে ভেবে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে নিঝুম। 2 সেকেন্ড তাকিয়ে মাহি ফোন রিসিভ করলো। হ্যাঁ বল নিঝুম, তুই কি বাসায় মাহি? এত রাতে তো বাসায় থাকি। মাহি নিঝুমের কথা শুনে অবাক হচ্ছে। কি ব্যাপার, তুই কি টেনশনে নিঝুম? আরে আমি ফ্রেন্ডের বিয়েতে পুরান ঢাকায় আসছি। আম্মু ফোন দিল মাত্র। আব্বুর শরীর খারাপ লাগছে, প্রেশারও একটু বেশি, সিরিয়াস বেশি। খুব বেশি না, কিন্তু আম্মু অস্থির হচ্ছে আর আমারও খারাপ লাগছে। আমি কি যাব? মাহি, সেজন্যই ফোন দিলাম তোকে। আমার আসতে 1 ঘন্টা তো লাগবেই, রাস্তায় পানি জমেছে অনেক। তুই যা তো একটু বাসায় প্লিজ। এই ওয়েদারে এত দূর বিয়ে খেতে গেলি,
আমার সঙ্গে নিয়ে যাচ্ছে। মাহি: ও আচ্ছা, ঠিক আছে নিঝুম, আমি যাচ্ছি, টেনশন করিস না। থ্যাঙ্কস মাহি। মাহি ফোন কেটে নিজের ঘরে ঢুকলো। ভেজা কাপড় চেঞ্জ করে যেতে হবে। আলো জ্বালাতেই দেখে রুবার একটা ওড়না তাদের বেডের ওপর রাখা। ওর বুকটা ধক করে উঠল। মনে মনে বলল, রুবা, তোমাকে ছাড়া আমার ঘরটা কত ফাঁকা। মাহি রুবার ওড়নাটা হাতে তুলে নিল, নাকের কাছে নিয়ে রুবার ঘ্রাণ পাওয়ার চেষ্টা করলো। ড্রেসিং টেবিলের ওপর নিজের ঘড়িটা খুলে রাখার সময় দেখে রুবার আঙ্গুলের রিং পড়ে আছে। পুরো ঘর জুড়েই তো এখন রুবার অস্তিত্ব। বালিশে রুবার ঝরে পড়া চুল, ওই যে চুড়ি, ওর কসমেটিক্স সাজিয়ে রাখা, আয়নায় টিপ, রুবার স্যান্ডেল, সব জায়গায় শুধু রুবা। শার্টের বোতাম খুলতে খুলতে মাহির খারাপ লাগাটা আরো বেড়ে গেল। যেতে না দিলেই পারতাম, মনে মনে বলল। সরি রুবা, আমার মুরগির বাচ্চা, সরি। তোমাকে একা আমি কোথাও যেতে দিব না, আর কোথাও না। আমার চোখের শান্তি, আমি তোমাকে আমার চোখের আড়াল কিভাবে করলাম। আমি খুব খারাপ একটা মানুষ। আয়নার দিকে তাকাতেই মাহির মনে হলো ওর পেছনে রুবা দাঁড়িয়ে আছে। হ্যালুজিনেশন, নিজেকে প্রশ্ন করলো। মাহি পেছন ফিরে তাকালো, না, রুবাকেই দেখছে সে। ক্যাবিনেটের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাসছে ওর দিকে তাকিয়ে। মাহির শরীরের মধ্যে ইলেকট্রিক শর্টের ঝাঁকুনি লাগলো। রুবা বলে চিৎকার দিয়ে উঠল মাহি। আমার হ্যালুজিনেশন হচ্ছে না তো। হাতে চিমটি কেটে দেখে রুবা বলল। মাহি দুই হাত দিয়ে নিজের মুখ ঢাকলো। 1 সেকেন্ডের ভেতরে চোখ খুলে বলল, এত বড় পাগলামি তোমার দ্বারাই সম্ভব। দেখো চিমটি কেটে, আমি হ্যালুজিনেশনে নাকি সত্যি। রুবা হাত বাড়িয়ে দিল মাহির দিকে। মাহি রুবার হাত টেনে বুকে জড়িয়ে ধরল। আজ চিমটি না, আজ আমি রুবাকে ধরে দেখব। বলেই রুবাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুবার ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। এক গভীর চুম্বনে রুবার ঠোঁটে হারিয়ে গেল মাহি। অজানা সুখের মধ্যে ডুবে যাচ্ছে মাহির ভেতরটা। রুবা আজ কোনো বাধা দিচ্ছে না মাহিকে। এক পাগল করা ভালো লাগায় সে হারিয়ে যাচ্ছে। সেই দুপুর থেকে মাহির জন্য অপেক্ষা করছে রুবা। যখন তার শ্বশুর শাশুড়ি তাকে রেখেই সিঙ্গাপুর যাওয়ার জন্য বের হয়ে গেল বাসা থেকে। অন্যদিন রুবার চোখে পানি চলে আসে। আজ রুবা অবাক হয়ে তাকিয়ে দেখে মাহির চোখের কোণে পানি। কি ব্যাপার ডাক্তার সাহেব, চোখে পানি কেন? আমি অনেক খারাপ রুবা, তোমাকে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করবে না আমার কতটা কষ্ট হচ্ছিল। মাহি শক্ত করে রুবাকে জড়িয়ে ধরে বলল, একদম মিথ্যে বলবে না, তোমার কষ্ট হলে পাঠাতে। আমি তো ভয়ে ছিলাম। আমাকে দেখে আবার বকাঝকা দেওয়া না শুরু করো। সরি রুবা। মাহি রুবাকে জড়িয়ে ধরেই আছে। আজ রুবাকে সে 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। আচ্ছা, কিভাবে সম্ভব হলো? মা রেখে গেল তোমাকে। আমি রেডি হয়ে লাগেজ কুদরত ভাইকে দিয়ে গাড়িতে তুলিয়েছি। তারপর লিভিং রুমে বসে আছি। বাবা রেডি হয়ে বলল, চা দাও তো রুবা। আমি বাবাকে চা দিলাম। ঠিক তখনই বাবা মাকে ডেকে বলল, সাফিয়া, রুবা যদি আমাদের সঙ্গে না যায় খুব কি সমস্যা হবে আমাদের। মা বলল, আমাদের কি সমস্যা? তোমার ছেলেই তো জোর করে পাঠাচ্ছে ওকে। আমি তো জানি রুবারও একা যেতে ভালো লাগছে না। তারপর আমার দিকে তাকিয়ে মা বলল, কি রুবা, ঠিক বলছি না? আমি মায়ের দিকে শুধু তাকিয়েছিলাম। তখন বাবা বলল, তাহলে রুবা থাক, মাহি একা থাকবে। আমারও ভালো লাগছে না কেন জানি। মা বলল, মাহি তো এসে রাগ করবে, চিৎকার করবে রুবার সঙ্গে। তখন বাবা বলল, ওদেরটা ওদেরই সামলাতে দাও, উল্টোটা হতে পারে। মাহি রুবার কথা শুনে হেসে উঠল। বাবা বলেছে এই কথা? হুম। বিশ্বাস করবে না, আমার এত আনন্দ লাগলো
আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম। মা যাওয়ার সময় আমাকে বলেছে, রুবা, মাহির রাগ এবং এই বাসা তোমার জিম্মায় রইল, সামলাও। এখন কি করবে আমাকে? না, বকবো না। আজ তোমাকে আমি পাগল বানাবো। তুমি একদিন মেরে পাগলামি করেছিলে, মনে আছে? আমি আদর করে পাগল বানাবো তোমাকে রুবা। আজ তুমি আমার পাগলামি দেখবে। রুবা চোখ বন্ধ করে আছে। মাহি হঠাৎ রুবাকে ছেড়ে তাড়াহুড়ো দিয়ে বলল, রুবা, চলো আমার সঙ্গে। কোথায়? খালুর শরীর খারাপ, নিঝুম বাসায় নেই, একটু দেখে আসি। তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না, তুমি আমার সাথে চলো। মাহি শার্ট খুলে গেঞ্জি আর জিন্স নিয়ে ড্রেসিং রুমে ঢুকে গেল। আমি যাব না। কেন? আমার লজ্জা লাগবে। সবাই জানে আমি চলে গেছি মায়ের সঙ্গে সিঙ্গাপুর। এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমার জন্য রেখে গেছে মা তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো আমার জন্য। আমি যাব আর আসবো। মাহি তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছে রুম থেকে, কি ভেবে আবার রুবার দিকে এগিয়ে এসে রুবাকে জড়িয়ে ধরে চুমু খেলো। তুমি অপেক্ষা করো রুবা, আমি আসছি। ইমার্জেন্সি না হলে আমি যেতাম না তোমাকে রেখে। আচ্ছা এখন যাও, না গেলে তাড়াতাড়ি আসবে কিভাবে? মাহি বের হয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলল, তোমার বুয়াদের আজ তালা লাগিয়ে রাখবে। আজ রাতে ওরা আমাকে ডাকাডাকি করতে আসলে আমি গুলি করব রুবা। ঠিক আছে, গুলি করো। এখন যাও রুবা হাসছে। মাহি চলে যাচ্ছে নিঝুমদের বাসার উদ্দেশ্যে। রুবা সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। লাইলি বুয়া এসে ডাকলো পেছনে। আম্মা ফোন দিছে। রুবা হাত বাড়িয়ে কর্ডলেসটা নিল। মা কেমন আছেন? আমরা ভালো আছি, সব পারফেক্ট। তোমার ওখানের খবর বলো। মাহি এসেছে বাসায়? জি মা, রাগারাগি করেনি তো তোমার সঙ্গে? না মা, খুব অবাক হয়েছে। রুবা, নাও বল ইজ ইন ইয়োর কোড। বল ওয়াজ অলওয়েজ ইন মাই কোড মা। ব্লেস ইউ মাই চাইল্ড। রাখছি। আর সময় করে আমাকে তোমার শপিং লিস্টটা দিও। জি মা, ভালো থাকবেন। রুবা শাশুড়ির সঙ্গে কথা শেষ করে নিজের রুমে এসে দেখে মাহি ওকে ইনবক্স করেছে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। রুবা, আমি আসছি সোনা, তুমি একটু অপেক্ষা করো। মাহির এসব মেসেজ তাকে এত বেশি তাকে ভালো লাগায় ভরিয়ে দেয় যে বলে বোঝানো যাবে না। সে মাহিকে রিপ্লাই মেসেজ পাঠিয়ে দিল, আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতল গৌরবে। রুবার খুব ভালো লাগছে মাহির জন্য অপেক্ষা করতে, কিন্তু ও জানে না ওর অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ হবে। তখনও সে জানে না মাহির আগামী 2 দিনের ভেতরে বাসায় ফেরা হবে না। মাহি নিঝুমদের বাসায় এসে যখন পৌঁছালো, তার খালুর প্রেশার খুব একটা বেশি দেখলো না, কিন্তু এসিতে বসেও খালু ঘামছে। মাহি জিজ্ঞেস করলো, বুকে ব্যথা হচ্ছে খালু? বেশি না, হালকা একটু চাপ দিয়ে ব্যথা, আর পিঠেও ব্যথা লাগছে, ঘাড়েও ব্যথা, মনে হয় গ্যাসের ব্যথা। মাহি, নিঝুম শুধু শুধু তোমাকে এই খারাপ ওয়েদারের মধ্যে আসতে বলেছে। খালামণি বলল, গ্যাসের ওষুধ তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু ব্যথা কমছে না কেন মাহি? মাহির একটু সন্দেহ হলো। সে একটা এসপিরিন খাইয়ে দিল। খালুর দম ফেলতে কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে। তার কাছে লক্ষণ খারাপ মনে হচ্ছে। মাহি অ্যাম্বুলেন্স কল করলো। খালামণিকে দূরে ডেকে নিয়ে বলল, খালুকে হসপিটালে নিতে হবে, বেশি খারাপ অবস্থা মাহি। নাহার বেগম আতঙ্কিত হয়ে গেলেন, বেশি খারাপ কিছু যেন না হয় সেই জন্য নিয়ে যাচ্ছি। তুমি এত অস্থির হয়ে যেও না, নিঝুম এর ফোন আসছে। কি অবস্থা মাহি? হসপিটালে নিচ্ছি, যদিও এসপিরিন খাইয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে অক্সিজেন লাগবে।
আর ইসিজি করানোটা জরুরি। তুই কত দূর? আমরা মহাখালী চলে এসেছি। কোথায় নিয়ে যাচ্ছিস? ইউনাইটেড। কাছে হবে, সেখানেই নিচ্ছি, তুই আয়। অ্যাম্বুলেন্স যখন নিচে এসেছে, নিঝুমের গাড়িও চলে এলো। মাহি আর নিয়াজ খালুকে ধরে অ্যাম্বুলেন্সে তুলল। মাহি অ্যাম্বুলেন্সে তুলেই খালুকে অক্সিজেনের মাস্ক পরিয়েছে। নিঝুম আর খালামণিকে অ্যাম্বুলেন্সে তুলে রওনা করে দিল। অ্যাম্বুলেন্স রওনা করিয়ে দিয়ে মাহি আর নিয়াজ নিজেদের গাড়ি নিয়ে পেছন পেছনে যাচ্ছে। মাহির টেনশন হচ্ছে। রুবা ঘরটা সুন্দর করে গোছালো। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো একটু সাজাই যাই ডাক্তার সাহেবের জন্য আজ। যদিও তিনি খুব একটা সাজগোজ পছন্দ করে না। চুলটা একবার ঝেড়ে রাখলো, কিছুক্ষণ পর আবার সাইড করে একটা বেনি করলো। চোখে হালকা করে একটু কাজলও লাগালো, ঠোঁটে লিপস্টিক। রুবা বারবার ঘড়ি দেখছে। আচ্ছা, খালুর কি বেশি শরীর খারাপ? ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। রুবা ভাবছে একটা ফোন দেই, আবার চিন্তা করলো থাক, ও হয়তো ফিরে আসছে, ড্রাইভ করছে, এখন ফোন দেওয়ার দরকার নেই। রুবা মনে মনে ভাবছে ওর গাড়ি ঢুকলেই বাসায় লুকিয়ে যাবে সে। একটু খোঁজাখুঁজি করুক ওকে, এত সহজে তোমার কাছে কি ধরা দেব ডাক্তার সাহেব? চিন্তা করে হাসছে সে। রুবা টিভি দেখতে মন দেওয়ার চেষ্টা করছে। হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাহি ওর পরিচিত কার্ডিওলজিস্ট এর দেখা পেয়ে গেল। নিঝুমের কাছে এসে বলল, তুই খালামণির খেয়াল রাখ, আমি ভেতরে যাচ্ছি। আমিও যাব মাহি, তোকে ঢুকতে দিবে না এখন। আর তোর এখানে থাকা জরুরি, এখানে তো ডাক্তাররা আছেই। রিয়া আপু কোথায়? আসছে ওরা দুজন, ঢাকার বাইরে গিয়েছিল, রওনা হয়েছে। ডাক্তার মাহিকে ডেকে পাঠালো। নিঝুম তার মায়ের পাশে বসে আছে। নাহার বেগম কান্নাকাটি শুরু করলেন। তার মধ্যে হঠাৎ ভয় পেয়ে বসলো কি হবে। নিঝুম মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ওর নিজেরই খারাপ লাগছে খুব। কেন সে আজ ছিল না বাসায়? খুব অপরাধ বোধ ভুগছে সে। ওর মামা মামিরা চলে এসেছে। নাহার বেগম ওদের দেখেই আরো কান্নাকাটি শুরু করলেন। নিঝুম নিয়াজের কাছে গিয়ে দাঁড়ালো। মাহি এখনো আসছে না কেন? নিঝুমও ডাক্তারের সঙ্গে কথা বলছে। তুমি যদি এতটা ধৈর্যহারা হয়ে যাও, আন্টিকে কিভাবে সামলাবে? আমি ধৈর্যহারা হচ্ছি না, আমি ফিল করছি। আমার মনে হচ্ছে বাসায় থাকতাম যদি, তাহলে এতটা খারাপ অবস্থা হতো না নিয়াজ। ডাক্তার তো কিছু বলেনি এখনো খারাপ কিছু, তুমি অযথা টেনশন করছো। মাইকে নিয়ে গেছে, ও আসলেই বুঝবে সব ঠিক আছে। নিয়াজ নিঝুমের কাঁধে হাত রাখলো। কিছুক্ষণ পর মাহি বের হয়ে এলো। সবাই ওর কাছে জানার জন্য তাকিয়ে আছে। টেনশনের কিছু নেই, ইসিজি রিপোর্টটা একটু খারাপ এসেছে, তাই আজ ডাক্তার সিসিইউতে রাখবে। খালামণি আর সবাই বাসায় চলে যাও, আমি থাকবো এখানে। আমি থাকবো মাহি, নাহার বেগম বলল। তুমি থেকে কি করবে? তোমাকে তো এখন ঢুকতে দেবে না, আর এখানে ভিড় করে কি লাভ? বাসায় যাও, তোমার নিজের শরীরই তো দেখছি খারাপ হচ্ছে। সবাই নাহার বেগমকে বোঝানোর চেষ্টা করেছে। মাহি নিয়াজের পাশে এসে দাঁড়ালো। নিয়াজ গলা নামিয়ে মাহিকে বলল, কি অবস্থা মাহি? তোমার চেহারার কি কিন্তু অন্য কথা বলছে। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কালকে এনজিওগ্রাম করলে বাকিটা বোঝা যাবে। নিঝুমকে বলা দরকার না মাহি। মাহি বলল, বলতে তো হবেই, এই ভিড়ের মধ্যে বলতে চাইছি না। খালামণি যে কান্নাকাটি শুরু করেছে, ওনাদের বাসায় পাঠিয়ে দাও দেখি, বলে যদি এগিয়ে গেল ওর খালার দিকে। অনেক বুঝিয়ে শুনিয়ে ওর খালামণিকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। মামিরা নিয়ে যাচ্ছে। নিঝুম থাকবে হসপিটালে।
মামাদের বুঝিয়ে বলল মাহি। ছোট মামি এসে মাহিকে বলল, বড়পা, দুলাভাই আর রুবা কখন গিয়ে পৌঁছেছে সিঙ্গাপুর মাহি? সন্ধ্যায় মামি। সঙ্গে সঙ্গে মাহির মনে পড়ল রুবার কথা। উফ, আমি তো একদম ভুলে গেছি রুবার কথা। ও বাসায় ওর জন্য অপেক্ষা করে বসে আছে। মাহির বুকটা ধুক করে উঠল। রুবা একা বাসায় ওর পথ চেয়ে বসে আছে। মাহির দম বন্ধ হয়ে আসছে। কিভাবে ভুলে গেলাম? নিয়াজ মাহির কাছে এসে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা মাহির? না, সেরকম কিছু না। মাহি মোবাইল বের করে টাইম দেখলো, রাত 2টার উপর বাজে। সে রুবাকে কল করলো। হ্যালো রুবা, কোথায় তুমি? সরি, আমি তোমাকে ফোন দেওয়ার কথা ভুলে গেছি। সরি। খালুর কি অবস্থা? হসপিটালে নিয়ে এসেছি। হার্ট অ্যাটাক। কালকে এনজিওগ্রাম করবে ডাক্তার। ও আচ্ছা, এখন কোন হসপিটালে আছো? ইউনাইটেড। বাসার কাছেই, আমি চলে আসব। তুমি এখানে এসে কি করবে? আর এখন ডিজিটর ঢুকতে দিবে না। ও ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না মাহি। আমার তোমাকে নিয়ে টেনশন হচ্ছে রুবা। তুমি একা কিভাবে থাকবে রাতে? আমার তো এখান থেকে যাওয়ার উপায় নেই। আমি থাকতে পারবো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। নিঝুম আপু, খালামণিকে সামলাও। খালামণি বাসায় চলে গেছে, নিঝুম আছে। তুমি নিঝুম আপুর পাশে থাকো। এখন নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। এখনো বলি নাই খালুর অবস্থা। রুবা বলল, আমি ভালো থাকবো, আমাকে নিয়ে চিন্তা করো না প্লিজ। ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি তো ভয় পাবে রুবা। তুমি ফরিদা বুয়াকে ডেকে তোমার কাছে থাকতে বলো। ঠিক আছে বলছি। সরি রুবা। ডোন্ট সে সরি। এখন বিপদের সময়, তোমার এখানেই থাকা উচিত। আমি নিজের বাসায় আছি এবং সিকিউর আছি। লাভ ইউ রুবা। তুমি একটু ভয় পেলেই আমাকে কল করবে, মনে থাকে যেন। থাকবে। রাখছি। মাহি কথা শেষ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। রুবা একা বাসায়। ওর বুকের ভেতর খসখস করছে। রুবা ভয় পাবে, রুবা ভয় পাবে। নিঝুম মাকে গাড়িতে তুলে দিয়ে এলো। মামা মামিদের সাথে মা চলে গেছেন বাসায়। মাহি আর নিয়াজ বসে আছে ওয়েটিং রুমে। নিঝুম এসে পাশে বসলো মাহির। নিয়াজ ইশারা করলো মাহিকে। মাহি নিঝুমকে আস্তে আস্তে খালুর অবস্থাটা বলল। নিঝুম কান্নাকাটি শুরু করেছে। মাহি নিঝুমের হাত ধরলো। এভাবে কান্নাকাটি করলে কি হবে নিঝুম? এখন স্টেবল আছে, কালকে এনজিওগ্রাম হবে। ইনশাল্লাহ খুব একটা খারাপ অবস্থা হবে না। আমি একটু দেখতে যাব, প্লিজ নিয়ে যা মাহি। এখন গিয়ে কি করবি? প্লিজ মাহি। নিয়াজ বলল, মাহি ওকে একটু নিয়ে যাও, দেখে আসুক। ঠিক আছে, আমি আগে কথা বলে আসি। মাহি উঠে গেল। নিয়াজ নিঝুমের মাথায় হাত রাখলো। তুমি তো অনেক স্ট্রং একটা মেয়ে, এভাবে কান্নাকাটি করছো দেখতে ভালো লাগছে না। নিঝুম চোখ মুছলো। নিয়াজ তুমি বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। আমি ঠিক আছি নিঝুম, এখন তোমার পাশে থাকতে চাইছি। বুঝলাম, কিন্তু এখন মাহি আছে, কালকে ওর হসপিটালে যেতে হবে। এখন তুমি এসে থাকলে আমার আরো ভালো লাগবে। নিয়াজ হেসে বলল, ঠিক আছে, আমি আর কিছুক্ষণ থেকে তারপর যাচ্ছি। বাড়ি ধারা থেকে আসতে আমার বেশি সময় লাগবে না। তুমি যে কোনো দরকারে ডাকবে আমাকে, কথা দাও। ঠিক আছে। মাহি ওয়েটিং রুমে ঢুকে বলল, নিঝুম চল, বেশিক্ষণ থাকতে পারবি না, জাস্ট 5 মিনিট। পরিচিত ডাক্তার ছিল বলেই যেতে দিচ্ছে। ঠিক আছে। ওরা সিসিইউ এর দিকে এগিয়ে গেল। রুবা ফরিদা বুয়াকে ডাকেনি, ওরা আগেই ঘুমিয়ে গেছে। ও চুড়ি, কানের দুল, টিপ সব খুলে রাখলো। ওর ভয় লাগছে না, কিন্তু খুব খালি খালি লাগছে। এত বড় বাসায় আগে কোনোদিন সে একা থাকেনি। ড্রেস চেঞ্জ করে
সে সোফায় গিয়ে শুয়ে টিভি চ্যানেলে একের পর এক বদলাচ্ছে। কিছুই দেখতে ইচ্ছে করছে না। মায়ের জন্য ওর মনটা কেমন করছে। কি ভেবেছিল মাহি কি হয়ে গেল? হাসলো রুবা। মাহিকে মেসেজ দিল, সে ঠিক আছে লিখে। এসব চিন্তা করতে করতে ওর চোখ লেগে গেল ঘুমে। নিঝুম শিশিউর থেকে বের হলো কাঁদতে কাঁদতে। ওর খুব খারাপ লাগছে। নিঝুম, কান্নাকাটি বন্ধ কর। এরকম করলে কিন্তু তোকেও বাসায় পাঠিয়ে দিব। মাহি বলল, না আমি থাকবো, যাব না। থাকবি কিন্তু কান্নাকাটি করলে পাঠিয়ে দিব, সেটা বললাম। তুই সব সময় আমার উপর জোর করবি না মাহি। ঠিক আছে, জোর করব না। মাহি হাসলো। নিয়াজ কোথায়? ওকে বাসায় চলে যেতে বলেছি, অনেক রাত হয়েছে। নিঝুমের আবার খুব কান্না পাচ্ছে। মাহি বলল, আবার কাঁদছিস কেন? জানিস, কালকে যখন বিয়ে বাড়ির জন্য বের হয়ে যাচ্ছি, আব্বু আমার সঙ্গে ফান করছিল। বলল, নিঝুম এখন তোমার ফ্রেন্ডদের তোমার বিয়ের দাওয়াত দেওয়ার সময় হয়েছে। আমি বললাম, দেরি আছে আব্বু। তখন আব্বু বলল, কবে আমি মরে গেলে? বলেই হাসা শুরু করলো। আমি ধমক দিলাম আব্বুকে। আর দেখ, রাতেই কি অবস্থা হলো। আব্বুর কিছু হয়ে যাবে না তো? মাহি। নিঝুম কাঁদছে। মাহি নিঝুমের মাথায় হাত রাখলো। নিয়াজ কফি নিয়ে এসে ওয়েটিং রুমে ঢুকে দেখে নিয়াজ আর মাহি বসে আছে। নিঝুম মাহির ঘাড়ে মাথা রেখে কাঁদছে। ও দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবলো, ভালোবাসা আর নির্ভরতা কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। কিছু কিছু সম্পর্ক থেকে নিঝুম যত চেষ্টাই করুক, মাহি ওর কাছে থাকলে ওর মাহির প্রতি দুর্বল হয়ে যায়। আজ এই সংকটময় রাতে নিঝুম যার কাঁধে মাথা রাখলে বেশি সাহস শক্তি পাবে, সেই আছে নিঝুমের কাছে। আর কারো কি প্রয়োজন আছে ওর? নিয়াজ দুই পা পিছলে গেল। ওর বুকের কোথায় যেন চিনচিন করছে। হঠাৎ মনে হলো ওর, আমি তো জেনেই নিঝুমকে ভালোবেসেছি, তাহলে কেন আমি এত কিছু ভাবছি? নিঝুমের মনে যাই থাকুক, আমি এখন তার বউকে পাগলের মতো ভালোবাসে। আর নিঝুমকে সব কিছুর পরেও নিয়াজ পেতে চায় ওর ভালোবাসা দিয়ে। নিঝুমকে অর্জন করতে চায়। নিয়াজ এগিয়ে গেল ওদের কাছে। নিঝুম চোখ মুছে তাকালো নিয়াজের দিকে। মাহি চুপচাপ চোখ বন্ধ করেছিল। তোমাকে না দেখে ভাবলাম তুমি চলে গেছো, নিঝুম বলল। তোমাদের জন্য কফি আনতে গিয়েছিলাম। নিঝুম হাত বাড়িয়ে কফি নিল। মাহি কফির কাপ নিয়ে ওদের পাশ থেকে উঠে জানালার কাছে এসে দাঁড়ালো। বৃষ্টি এখনো হচ্ছে। মাহির রুবার জন্য খারাপ লাগছে। ও পুরো বাড়িতে একা। যে রুবাকে সে একা একটা মিনিটের জন্য কোথাও রেখে শান্তি পায় না, আজ পুরো বাড়িতে রুবাকে একা রাখতে হচ্ছে। হোক নিজের বাড়ি, নিজের ঘর, তবুও তো একা। হসপিটাল থেকে বাসায় যখন ফিরছিল আজ, নিজে একা থাকবে কিভাবে খালি ঘরে, তাই ভাবছিল। তারপর রুবাকে অপ্রত্যাশিতভাবে কাছে পেয়ে এই রাতটা অন্যরকম হওয়ার কথা ছিল ওদের। কিন্তু এখন রুবা একা তার ঘরে, আর সে হসপিটালে। দীর্ঘশ্বাস ফেলল মাহি। জীবনটা আসলেই এক অনিশ্চয়তা। এক মিনিট আগেও বলা যায় না এক মিনিট পর কি হবে। রুবার তো তার জীবনে আসার কথা ছিল না। রুবা আজ তার জীবনের সবচেয়ে সুন্দর সত্য। নিঝুমের তার জীবনে আসার কথা ছিল, কিন্তু নিঝুম আর সে এখন ভিন্ন পথের যাত্রী। এটাই তাহলে জীবন, অনিশ্চয়তার এক খেলাঘর। ওপর থেকে একজন লিখে যাচ্ছেন, আর নিচে সবাই শুধু দৌড়ে বেড়াচ্ছে। নিয়াজ এসে পাশে দাঁড়ালো। মাহি, আমি তাহলে আসি। কালকে কখন চলে যাবি তুই হসপিটালে? আমি থাকবো তখন এখানে। থ্যাঙ্কস নিয়াজ, আমি জানাবো তোকে। নিয়াজ চলে গেল। নিঝুম লিফট পর্যন্ত এগিয়ে দিতে গেল।
সারা রাত মাহি কখনো বসে কখনো হেঁটে কাটিয়ে দিল। নিঝুম চেয়ারে বসে ঘুমিয়েছে, কখনো আবার কখনো মাহির পাশে এসে বসেছে। থ্যাঙ্কস মাহি। থ্যাঙ্কস কেন? তুই অনেক করছিস। তাই বুঝি? অনেক কি করলাম আমি? এই যে সারা রাত তুই এখানে পড়ে রইলি, সব একা সামলাচ্ছিস। ও আচ্ছা, এই জন্য। আমি তো জানি এগুলো আমারই করার কথা সব সময়। তোর কথার তোর করার কথা হবে কেন? খালামণির নিজের কোনো ছেলে নেই। সারা জীবন আমাকে আর ভাইয়াকে খালামণি আর খালু নিজের ছেলের মতো আদর করে গেছে। এখন আমি আমার দায়িত্ব পালন করার সুযোগ পেলাম। তারপরেও থ্যাঙ্কস। খালামণি, ছোট মামা, বড় মামা, সবার জন্য আমার দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। তাদের কারো ছেলে সন্তান নেই, ভাইয়া নেই, তাই সবার পুরো দায়িত্ব আমার একার। সবাই অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু ছেলে সন্তানের ওই দায়িত্বের বাহিরেও দায়িত্ব থাকে, খোঁজ খবর নেওয়া। সেটাই আমাকে পালন করতে হবে। আমি সেটা আনন্দ নিয়েই করতে চেষ্টা করি। তাই বুঝি তুই সব দায়িত্ব পালন করিস? ইচ্ছা আছে, চেষ্টা করি, জানি না পারি কতটুকু। আমি খবর পেলাম পারছিস তুই। তানহা মানহাকে রেগুলার ফোন দিয়ে খবর নিস। শ্রুতি মিতিও তোর জন্য পাগল। ভাইয়া ভাইয়া করে সারাদিন। আপু তো সারা জীবন তোর উপর দুর্বল। তুইও খোঁজ রাখিস। পারি না রে, ব্যস্ততার জন্য সব সময় হয়ে ওঠে না। আমার প্রতি কি দায়িত্ব পালন করছিস বল তো শুনি? মাহি হাসলো। তোর জন্য যে দায়িত্ব পালন করতে চাই, তুই তো তার অধিকার দিবি না কখনো। কোন দায়িত্ব? নিঝুম অবাক হয়ে প্রশ্ন করলো। থাক, বাদ দে নিঝুম। না, বল শুনি। অধিকারের যখন প্রশ্ন তখন শুনতে ইচ্ছে করছে। তোকে স্যাটল দেখতে চাই। তোর জীবনটা সুন্দর হয়েছে এটা দেখতে চাই। এটা কি তোর দায়িত্ব? তুই যদি দিস তাহলে দায়িত্ব। একবার তো দিয়েছিলাম, তারপর কি হলো? তখন এক সম্পর্কে পারিনি, এখন অন্য সম্পর্কে করতে চাই। তখন প্রেমিক হয়ে পারিসনি বলে এখন কি ভাই হয়ে যেতে চাইছিস? হেসে দিল নিঝুম। এভাবে বলছিস কেন? আমি তোর বন্ধু হয়ে না হয় তোর ভালোটা চাইতে পারি। হ্যাঁ, আমি এখনো সেই অধিকার পাই কিনা সেটা তোর উপর নির্ভর করে। আমরা ফার্স্ট কাজিন, সেটা তো আর অস্বীকার করা যাবে না নিঝুম। নিঝুম মনে মনে বলল, যাই করিস না কেন তুই, আমি আর তোর কাছ থেকে কোন অধিকার কেড়ে নিতে পারিনি মাহি। আমার সবটা জুড়ে এখনো তোর অধিকারই আছে। তুই কষ্ট দিস আর ভালোবাসা দিস, আমি সবই হাসি মুখে নিব। আমার বরং কোনো অধিকার নেই তোর উপর মাহি। কথা বলছিস না কেন নিঝুম? আমার সব কিছুতে তোর অধিকার আছে। তুই যা খুশি করতে পারিস নিঝুম। আমি তোকে ভালো আছিস দেখতে চাই, সেটা বললাম। ঠিক আছে, তুই ভালো রাখার ব্যবস্থা কর, আমি রাজি আছি। তোর যে কোনো উদ্যোগে বিয়ে দিতে চাইছিস দে। মাহি নিঝুমের দিকে তাকিয়ে হাসলো। হাসছিস কেন? কারণ বুঝতে পারছি না। রেগে গিয়েছিস নাকি সত্যি বলছিস? সত্যি সত্যি বলছি, তোর উপর এখন আর রাগ করি না। একটা সময় অনেক রাগ করতাম, খুব কষ্ট দিতাম তোকে মাহি। রাগ হওয়া আর কষ্ট দেওয়ার কিন্তু তখনই বেশি কথা, কিন্তু যখন দরকার ছিল না তখনই দিতি। হাসলো মাহি। মানুষ সব হারিয়েই বোঝে কি হারিয়েছে, আর তখন সে রিয়েলাইজড করে সেই সময়ের ভুলগুলো। তবে দেখিয়েছিলি রাগ একদিন, মনে নেই? পূর্বাচল নিয়ে রোদের মধ্যে ফেলে এসে রেখেছিলি। তারপর কি জ্বরে পড়লাম? তুই কিন্তু ভালো করেই জানতি আমার রোদ সহ্য হয় না। আমি কষ্ট পাইনি, এটা তোর কাছ থেকে পাওনাই ধরে নিয়েছিলাম। আমি কষ্ট দিয়েছি তোকে,
তুই ফেরত দিলি কোনো একটা উপায়ে সামান্য কিছু। সরি রে, মাথা খারাপ হয়ে গিয়েছিল সেদিন। আর একটা কথা, ওই দিন আপুর বিয়ের দিন রাতে তোর বুকে নখের আঁচড় লেগে গিয়েছিল, সেজন্য সরি। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ দ্যাট মোমেন্ট। প্লিজ নিঝুম, একটু খেয়াল রাখিস, ঘরে বউ আছে, আমার এরকম করিস না। আর বলেই হাসা শুরু করলো মাহি। খুব অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। রুবার সামনে নিঝুমও হাসছে। বাদ দে সব কথা নিঝুম। খালাম্মা, রুবাদের কি খবর? কখন গিয়ে পৌঁছেছে সিঙ্গাপুর? মানুষের বিয়ের পর বউ রেখে স্বামী বিদেশ সফরে যায়, তার তো দেখি উল্টা। তোর বউ তোকে রেখে দেশের বাহিরে গেল। হাসলো নিঝুম। আমিও ব্যতিক্রম হতে পারিনি। মানে, রুবা যায়নি, ও বাসায় আছে। কি বলিস? যাওয়ার আগে আগে আমার সামনে আম্মু কথা বলছিল ফোনে খালাম্মার সঙ্গে। খালাম্মা বলল ওনারা তিনজন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। হুম। শেষ মুহূর্তে বাবা রুবাকে রেখে গেছে। আমি রাতে রুবাকে রুমে দেখে সারপ্রাইজড হয়ে গেছি। তার মানে রুবা বাসায় একা, তুই এখানে। হুম। তোর তো রুবার পাশে থাকার কথা ছিল। কেমন হলো ব্যাপারটা? তুই আগে বলবি না? আমার এখানেই থাকার কথা এখন নিঝুম। রুবা ঠিক আছে, ওর সঙ্গে কথা হয়েছে। তারপরেও খালাম্মা খালু কেউ নেই বাসায়, সম্পূর্ণ একা রুবা। সেটাই চিন্তা করছি। এখন ঘুমাচ্ছে মনে হয়। আমার খারাপ লাগছে মাহি। চিন্তা করিস না, রেস্ট নে তুই। আমি খালুর খবর নিয়ে আসছি বলে মাহি উঠে চলে গেল। মাহি মোবাইল বের করে রুবাকে মেসেজ পাঠালো। জেগে থাকলে রিপ্লাই দিবে, তখন না হয় কথা বলা যাবে। ইনবক্স করলো। রাত ঢের, বাড়িতে আরো কি? এই রাত বেড়ে যায়, তবু চোখাচোখি হয় নাই দেখা আমাদের দুজনার। দুইজন একা। সকালের দিকে মাহি চেয়ারে বসেই ঝিমুচ্ছে। নিঝুম ওর দিকে অপলক তাকিয়ে আছে। ওর খুব ইচ্ছে করছে মাহির চশমাটা চোখ থেকে খুলে নিতে, কিন্তু সব ইচ্ছের এখন আর প্রবেশাধিকার নেই নিঝুমের। মাহির চোখ দুটো সবসময় ওর দুর্বলতা। ও সবসময় বলতো এত সুন্দর চোখের কি দরকার ছিল একটা ছেলে মানুষের। পুরাণ অনুসারে গৌতম বুদ্ধের পুত্র রাহুল ছিল সবচেয়ে সুন্দর চোখের অধিকারী পুরুষ। ওর চোখ কি তোর চোখের চেয়ে সুন্দর ছিল রে মাহি? আমার তো মনে হয় না। নিঝুম কফি আনতে গেল। কফি এনে মাহিকে ডাকলো, কফি নে। নিঝুম এখন কফি খেতে ইচ্ছে করছে না। আচ্ছা দেখাই। কফি শেষ হওয়ার আগেই ডাক্তার ওদের ডাকলো। মাহি আর নিঝুমের দুজনই উঠে গেল ডাক্তারের সঙ্গে কথা বলতে। দুপুরে নিঝুমের বাবার এনজিওগ্রাম করানো হয়। 5টা আর্টারিতে ব্লক ধরা পড়ে। ডাক্তার ইমিডিয়েট বাইপাস করতে হবে কিনা সেই ডিসিশন নেবে আজই। নিঝুম এর মা কান্নাকাটি করছে। রিয়া আর সাজ্জাদ সকালে এসে পৌঁছেছে। ওরা শ্রীমঙ্গল গিয়েছিল ঘুরতে। মাহি আজ হসপিটালে যায়নি। ওদের কি অবস্থায় রেখে সে বাসায় যেতে পারছে না। এনজিওগ্রামের পর মাহির খালুর অবস্থা হঠাৎ খারাপ করছে। ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, আবার মাহির খুব টেনশন হচ্ছে। মা দেশে থাকলে তাও একটু সাহস পাওয়া যেত। রুবার সঙ্গে সকালে কথা হয়েছে ওর। মাহিকে সান্ত্বনা দিচ্ছিল। মাহি দুপুরের পর একাই হসপিটালে রয়েছে, নিঝুমকেও পাঠিয়ে দিয়েছে বাসায়। সন্ধ্যায় নিঝুম ফিরে আসলে ও বাসায় যাবে। 2 দিন ধরে ঘুম নেই, চোখে এখন মাথা ধরছে। মাইগ্রেনের পূর্বাভাস। ওয়েটিং রুম মোটামুটি খালি। মাহি সেখানেই বসে আছে। ওর চোখ
বারবার লেগে যাচ্ছে। একটা সময় সত্যিই ওর চোখ লেগে গেল ঘুমে। রুবা যখন হসপিটালের নিচে গাড়ি থেকে নামছে, নিজুমের সঙ্গে দেখা হয়ে গেল। কি অবস্থা আপু? এই তো, চলো ওপরে যাই, মাহি ওপরেই আছে, চলো। তুমি রাতে একা ছিলে? আমি তো জানি না, মাহি ভোর রাতে বলল। আমি শুনে অবাক, আমার খুব খারাপ লাগছে। আপু প্লিজ এভাবে বলো না, আমি নিজের বাসায় ছিলাম, লোকজন ছিল বাসায়। কথা বলতে বলতে ওরা উপরে উঠে এলো। নিজুমের একটা ফোন এসেছে, সে রুবাকে দেখিয়ে দিল। মাহি ওয়েটিং রুমে আছে, যাও। নিজুম করিডোরে দাঁড়িয়ে কথা বলতে বলতে দেখলো যে কাজটা ও করতে পারেনি রুবা অবলীলায় করার অধিকার রাখে। রুবা মাহির পাশে বসেই ঘুমন্ত। মাহির চোখ থেকে চশমা খুলে নিল। মাহি চোখ খুলে তাকালো, রুবাকে দেখে কি সুন্দর করে হাসছে মাহি। রুবার হাত ধরলো। নিজুম দূর থেকে দেখছে রুবা মাহির কপালে হাত ছুঁয়ে আছে। এই অস্থির মুহূর্তেও নিঝুমের বুকের কোথাও যেন একটা চাপা কষ্ট অনুভব করছে। সে রুবা আর মাহিকে দেখে ও সরে গেল ওদের কাছ থেকে। লিফটের সামনে দাঁড়িয়ে রইল সে। মাহি রুবাকে বলল, মাকে কিছু বলনি তো? না, খালি খালি টেনশন করবে, সেটাই। সরি রুবা, তুমি সারা রাত একা ছিলে। এক কথা আর কয়বার বলবে তুমি? আমি টেনশনে ছিলাম, কিন্তু আমি তো ভালো ছিলাম, কোনো ভয় পাইনি। টেনশনের কিছু নেই তোমার। রুবার নাক টেনে দিয়ে মাহি বলল, আমার সাহসী মুরগির বাচ্চা। নিঝুম আপুকে ডাকো, আমি খাবার নিয়ে এসেছি। নিঝুম তো বাসায় গেছে। আমরা একসঙ্গে ঢুকলাম হসপিটালে। আপু ফোনে কথা বলছিল। মাহি উঠে গিয়ে নিঝুমকে ডাকতে গেল। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছিস কেন নিঝুম? ফোনে কথা বলছিলাম। কথা তো শেষ, তারপরেও দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। নিঝুম হেসে বলল, সারাদিন পর বউয়ের সঙ্গে দেখা হলো তোর, তাই ভাবলাম বিরক্ত না করি। বিরাট ভেবেছিস তাই না? চল ভিতরে। মাহি আর নিঝুম ওয়েটিং রুমে ঢুকে দেখে রুবা মাহির জন্য আর নিঝুমের জন্য বক্সে করে খাবার এনেছে, লাক্সে করে চা এনেছে। মাহি খাচ্ছে, রুবা আর নিঝুম কথা বলছে। রুবা নিঝুমকে চা ঢেলে দিয়ে মগে এবং নিজেও নিল। একটা সময় নিঝুম খেয়াল করলো মাহি রুবার চায়ের মগ থেকে চা খাচ্ছে। দুজনে কি সুন্দর ওর সঙ্গে গল্প করছে আর একই মগ থেকে চা খাচ্ছে। ওর দেখে ভালোই লাগছে, কি সুন্দর দুজনের কেমিস্ট্রি। নিঝুম দুজনের সঙ্গে গল্প করার ফাঁকে ওদের চোখে মুখের লেগে থাকা শান্তিটা, ভালোবাসাটা দেখছে। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা কি এমনই হয়? বাইরে আবার বৃষ্টি হচ্ছে। নিঝুমের মনটা তার আব্বুর জন্য টেনশনে পড়ে যাচ্ছে। মনে মনে সে বলল, আব্বু তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। আমি ও মাহি রোবার মতো, আপু আর সাজ্জাদ ভাইয়ের মতো জীবনটা কারো নির্ভরতায়, কারো চিন্তায়, কারো ভালোবাসায় কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছি। আব্বু তুমি আয়োজন করো। মাহি তো বললই সে দায়িত্ব নেবে আমার সুন্দর জীবন খোঁজার। দেখা যাক এবার কি করে মাহি। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।